in the year 1939 1939 সালে তিনি দেখলেন এ সংখ্যা বৃদ্ধি করলেন এবং পাঞ্জা বৃদ্ধি করলেন। অধ্যর্য, যাজক, সহ প্রতিঋত্বিক এইভাবে তিনি ভাগ করলেন এবং তারপর থেকে ঋত্বিক সংঘের অধিবেশন শুরু হলো। এই ঋত্বিক সংঘের অধিবেশনের মধ্যে তখন 64 পয়সায় 1 টাকা ছিল। এই 64 পয়সায় 1 টাকার মধ্যে ইষ্টভৃতি, সস্তায়নী, পিতৃভৃতি, মাতৃভৃতি, পরিভৃতি, পারিপার্শ্বিক লোকসেবা যোগ্য বা ভূতযোগ্য এইভাবে প্রত্যেকটি ভাগ করা ছিল, ঋত্বিকই ভাগ করা ছিল। এটি আশ্রমে চলে আসছে এবং আশ্রমের কিভাবে ব্যবহার এবং বিনিয়োগ করবে ঠাকুর চাইতেন স্টেট উইদিন স্টেট, গভর্নমেন্ট উইদিন গভর্নমেন্ট। সেটা কেমন হবে? সমগ্র বিশ্বজনীন রাষ্ট্রের কাছে তিনি একটি উপযুক্ত আদর্শ রাষ্ট্র ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করে উপহার দিতে চেয়েছিলেন, একটা স্ট্যান্ডার্ড হিসেবে উপহার দিতে চেয়েছিলেন যে কোনো বিশ্বের রাষ্ট্র যেন এই রাষ্ট্র ব্যবস্থাকে অনুসরণ করে নিজেদেরকে সংস্কৃত করে তোলে। যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দ্বারা নির্ধারিত আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সলিউশনকে দেখে আমাদের ব্লাড গ্রুপ, স্টুল, ইউরিন এগুলোকে আমরা ল্যাবরেটরিতে গিয়ে আমরা এক্সাম করি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সলিউশনকে সামনে রেখে, ঠিক সেই রকম ইন্টারন্যাশনাল সমস্ত স্টেট শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ সংগঠনকে সামনে রেখে তারা ব্যক্তি থেকে বিশ্ব পর্যন্ত নয়, ভ্রূণ থেকে বিশ্ব পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড সলিউশন ঠিক করে নেবেন। দিস ইজ সৎসঙ্গ মুভমেন্ট। ঠাকুরের কল্পনা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সাধনা ছিল তাই, প্রত্যাশা ছিল তাই। এবং সেইভাবে তিনি ঠিক করে দিলেন, ভাগ করে দিলেন যে প্রত্যেক কর্মী প্রত্যেক অঞ্চলে অঞ্চলে কাজ করবে এবং এই যে কর্মী রিক্রুট হবে যারা যাজক হিসেবে আসবে। ঠাকুর কয়েকটি পাঞ্জা প্রবর্তন করেননি, খালি প্রকাশ করেছিলেন। একটি হচ্ছে উদ্গাতা, এটার কোনো পাঞ্জা তিনি প্রবর্তন করার সুযোগ পাননি। একটি হচ্ছে ভিলেজ প্রফেসর, বাংলা করেছিলেন গ্রাম্য আচার্য। একটি করেছিলেন উদ্গাতা, একটি করেছিলেন শ্রমণ। এগুলো তিনি প্রবর্তন করার সুযোগ পাননি বা পরিবেশ পাননি বা মানুষ তো পারেনি। এইভাবে তিনি ঠিক করেছিলেন যে প্রত্যেক অঞ্চলে যে কর্মীবৃন্দ কাজ করবে সেখানে মানুষের প্রয়োজন। ইতিমধ্যেই আস্তে আস্তে ওই ব্যক্তি চরিত্রের আকর্ষণ, কোন ব্যক্তি চরিত্র? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই ব্যক্তি চরিত্রের আকর্ষণ অসংখ্য মানুষকে আকর্ষিত করেছিল। তারা যখন আসছেন, থাকছেন, দেখছেন দিনে এবং রাত্রে। সমন্বয়াচার্য অবতার ও বরিষ্ঠার শ্রী শ্রী রামকৃষ্ণ সেজবাবু অর্থাৎ মথুরামোহন বিশ্বাসকে বলেছিলেন, জানো সেজবাবু, গুরুকরণ করতে হলে তাকে দিনে দেখবে, রাতে দেখবে, তবে গা বিশ্বাস করবে। বুঝলে সেজবাবু, দিনে দেখবে, রাতে দেখবে। ঠিক ঠাকুর অনুকূল চন্দ্র যেন সেই পরীক্ষা দিচ্ছেন, দিনে দেখাচ্ছেন, রাতে দেখাচ্ছেন। মানুষ দিন এবং রাত্রি এক করে যখন তাকে দেখে আসক্ত হচ্ছেন, আর এই আসক্তির সঙ্গে সঙ্গে তার জীবন বিচরণ বিনির্মাণকে প্রত্যক্ষ করছেন, মানুষ কর্মী হিসেবে সেখানে নিযুক্ত হচ্ছেন। ঋত্বিকাচার্য দেব কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে শ্রী শ্রী ঠাকুর 1941 সাল থেকে 1944 সালের মধ্যে প্রায় 15 থেকে 16 খানা নির্দেশাবলী দিয়েছেন। আমি কয়েকটি বলছি। তিনি বলছেন, কেষ্টদা, কর্মী রিক্রুট করতে গেলে প্রথম দেখবেন সে 300 টাকা ফান্ড রেজ করতে পারে কিনা। খুব ভালো করে আমাদের স্মরণ করতে হবে 41 সালে 300 টাকার মূল্য কত ছিল। 41 থেকে 44 সালের মধ্যে 300 টাকার মূল্যমান কত ছিল সেটা ভিক্ষে করে আহরণ করতে পারি কিনা। এই যে ভিক্ষা শব্দটি বললাম, এই ভিক্ষা কাকে বলে? ঠাকুরের অসংখ্য বাণিক গ্রন্থের মধ্যে একটি বাণিক গ্রন্থ, তার নাম হচ্ছে শাশ্বতী অখণ্ড সংস্করণ। এই শাশ্বতী বাণিক গ্রন্থের মধ্যে ঠাকুর ভিক্ষার বর্ণনা করেছেন।
আপনারা দেখে নেবেন, খুঁজে নেবেন, নেটেও পেয়ে যেতে পারেন। এই ভিক্ষা কাকে বলে তার প্রথম লাইনটা হচ্ছে, ভিক্ষা লোভী হতে যেও না, ভিক্ষা ব্যবসায়ী হতে যেও না, এই বলে বাণীটি শুরু করেছেন। তাহলে এই ভিক্ষা যখন আমি গ্রহণ করব, আহরণ করব, তাহলে সেই মানুষটিকে জয় করতে হবে। আর এই মানুষটিকে জয় করতে গেলে দীক্ষা নিন, ঠাকুরকে গুরুপদে বরণ করুন, এটা যাজন নয়। শ্রী শ্রী ঠাকুর ঋত্বিকাচার্য দেবকে বলেছিলেন, একটা মানুষ যখন একটা পরিবারে বা একটা অঞ্চলে বা একটা ব্যক্তির কাছে গিয়ে পৌঁছবে, সে প্রথম দেখবে তার ইমিডিয়েট নিডস কি, তার এক্ষুনি এই মুহূর্তের প্রয়োজন কি। সেই প্রয়োজনটা দেখে সে সঙ্গে সঙ্গে অনুমান করে অনুভব করবে। এর জন্য আপনি সাইকোলজি একটা কন্ডেন্স ফর্ম লিখে ফেলুন, ফিজিক্স এবং কেমিস্ট্রি একটা কন্ডেন্স ফর্ম লিখে ফেলুন, ফিজিওলজির একটা ছোট্ট সংস্করণ করে ফেলুন, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, সাইকোলজি এবং ফিজিওলজি এর একটা সমাহার করে কর্মীবৃন্দকে প্রশিক্ষণ দিন, যাতে যে কোনো ব্যক্তি পরিবার পরিবেশের মধ্যে গিয়ে পড়েই তার উপস্থিত বুদ্ধির ভেতর দিয়ে সে মুহূর্তের মধ্যে তাকে সমাধানে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারে। এইটি হলে পরেই সে মানুষের কাছে সম্মানীয়, শ্রদ্ধেয় এবং গ্রহণীয় হয়ে উঠবে, তারপর তার কথা শুনবে। ঠিক এই ভাবটি পুণ্যপতি ট্রান্সের সময় তিনি বলছেন, যে তোকে অ্যাপ্রিসিয়েট করবে সে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। এইভাবেই তিনি প্রবেশ করতে চেয়েছিলেন। আমার চরিত্রকে ভর করে, আমার অভ্যাসকে ভর করে, আমার জীবনকে আশ্রয় করে তিনি মানুষের মধ্যে অনুপ্রবেশ করতে চেয়েছিলেন। আর এর ভেতর থেকে তিনি বলেছিলেন, একটা অঞ্চলে যতগুলো পরিবার আছে, ওই উদ্গাতা মণ্ডলী তারা আমার এই আদর্শ উদ্গীত করবে। উদ্গীত করার সঙ্গে সঙ্গে গ্রাম্য আচার্য 5খানা করে পরিবারের দায়িত্ব গ্রহণ করে। এই 5খানা করে পরিবার দায়িত্ব নিয়ে সকাল বিকেল দুবেলা আমরা যে একটা সমাজ, বহু মানুষ একই আদর্শকে যখন অনুসরণ করে, বহু মানুষ একই আদেশকে যখন গ্রহণ করে, বহু মানুষ একই আদর্শের অনুসারী হয়ে ওঠে, তখনই সমাজ সৃষ্টি হয়। সম মানে হচ্ছে সংহত, অজ মানে হচ্ছে গতি। সুতরাং এই সংহত গতি যাকে আশ্রয় অবলম্বন লক্ষ্য করে তার অভিমুখে গমন করতে থাকে, তখন একটি সমাজ সৃজিত হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার আবির্ভাব সময় কালের পর থেকে তার পৃথিবীতে পার্থিব অস্তিত্ব অপ্রত্যক্ষে যাওয়ার আগে পর্যন্ত এই সংহত গতিকে সৃজন করে সঞ্চারিত করতে চেয়েছি। তাই আমরা একটা সমাজ, আমরা বলতে পারি সৎসঙ্গ একটা সমাজ। মেবি অনেক অনেক ভাগ হয়েছে, অনেক অনেক গোষ্ঠী হয়েছে, অনেক অনেক দল উপদল হয়েছে, অনেক বিভাজন হয়েছে, মেবি হতে পারে, আরো হোক, ওর ক্ষতি নেই, কিন্তু বীজ রামের পরিবর্তন হয়নি। এত ভাগ, দল, গোষ্ঠী, কোন্দল, উপদলে বিভক্ত, খণ্ডিত, বিভাজিত হওয়ার পরও বীজরামকে খণ্ডন করার শক্তি এখনো পর্যন্ত কারো হয়। সেকেন্ডলি, ওই আদর্শ নিবন্ধকে পরিবর্তন করার আংশিক পরিবর্তন করলেও, কিছু কিছু পরিবর্তন করলেও সামগ্রিক অস্থিবৃদ্ধির আন্দোলনকে পরিবর্তন করার সাহস এবং শক্তি এবং সাধন এখনো পর্যন্ত কারো হয়। ধ্যানের যে দেবতা, আরাধনা উপাসনার যে বিগ্রহ ব্যক্তিত্বের অস্তিত্ব, তাকে সরিয়ে দিয়ে তার পাশাপাশি অনেকে থাকতে পারেন, কিন্তু তাকে একদম একদম ডিলিট করে দিয়ে নতুন ব্যক্তিকে ধ্যান করার এখনো পর্যন্ত সেই শক্তি, সাহস, সেরকম অস্তিত্বকে আমরা পাইনি। সুতরাং একটা জায়গায় আমাদের সম্মেলন ঠিক আছে, আদর্শ এক, বীজ রাম এক, নিয়মাবলী এক, এবং অভিগমনের গন্তব্য এক, ধ্যেয় এক, উপাস্য এক, এটুকু আমাদের ঠিক আছে। তাহলে আমরা যারা এই সমাজভুক্ত অস্তিত্ব, আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আমার পরণ পরিচ্ছদ, আমার খাদ্য পানীয়, আমার প্রয়োজন তোমারই সার্থকতাকে বহন করে অমৃতবাহী হয়ে চলুক। উপাসনার এই শব্দগুলো ডেইলি রুটিন প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসার দায়িত্ব এবং কর্তব্য একজন সৎসঙ্গ সমাজকর্মী হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, আমার রুটিনের মধ্যে পড়ে এটা আমাকে স্বীকার করতে হবে। এখন এটা যদি পরিবর্তন হয়,
যদি এটা যদি মানুষ প্রত্যক্ষ করতে না পারে, তাহলে আমি সমাজ বহির্ভূত হয়ে যাচ্ছি, রেজিস্টার্ড সৎসঙ্গে হচ্ছে, রেজিস্টার্ড ডিসাইপল হচ্ছি। আমি নিয়ম মানি না, আদর্শ মানি না, আমার ভেতরে সাইমেন্টেনিয়াসলি শক্তি, সততা, সাহস এবং ব্যক্তিত্বের ঘাটতি হয়ে যাচ্ছে।